জানবেন। আমাদের সঙ্গে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনাকে দেখেও আমাদের ভালো লাগছে। কয়েকদিন আগে আপনার উপরে যে হামলা আক্রমণ হয়েছিল তাতে আমরা সবাই খুবই কষ্ট পেয়েছিলাম। আমার মনে হয় দেশবাসীর অনেকেই আপনার জন্য অনেক প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন এবং আপনার ভালো চেয়েছেন। এর জন্য আপনি বোধহয় দ্রুত সুস্থ হয়েছেন, আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। এর জন্য আপনি আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। জনাব নুরুল হক নূর এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দুজনের জন্যই আমি একই প্রশ্ন করতে চাই। আমি একটু নুরুল হক নূরকে দিয়ে শুরু করি। ব্যারিস্টার ফারহানা, অল্প করে যদি নুরুল হক নূর একটু বলেন যে আর 2-1 মাস পরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা নির্বাচনকালীন সরকারে পরিণত হবে, সেই সরকারের চেহারাটা কেমন দেখতে চান? আমি অনেকদিন পরে আসলে মিডিয়াতে কথা বলছি এবং টক শোতে যুক্ত হচ্ছি। বিশেষ করে 29শে অগস্টে আমাদের উপরে যে বর্বরচিত হামলা হয়েছিল সেই ঘটনার পর, সেই কারণে সবাইকে প্রতিবাদ প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের পাশে ছিলেন, আমাদের জন্য দোয়া করেছেন। কারণ আমার ব্যক্তিগত ডাক্তার উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আসলে আমার আইসিইউতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম ফল করা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, তাতে যে অবস্থা, এটা আসলে একটা সেকেন্ড লাইফ। সো সেজন্য আমি ধন্যবাদ জানাই যে যারা দোয়া করেছেন। আর আগামীতে আর কয়েক মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে। আমি মনে করি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি, আমাদের দলেরও অনেকেই আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একমত যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন, বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন, সেটি সম্ভব হবে না। তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে, এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে। সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে যদি সেই ধরনের যোগ্য, দক্ষ, কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাই, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে। কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না। এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবেন? এটি জনাব নুরুল হক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকারে আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। দেখুন, একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন, সরকার, পলিটিক্যাল পার্টিজ, প্রার্থী, ভোটার সকলের উপরে। কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে। তো সরকার যদি নিরপেক্ষ না হয়, সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয়, কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াসড অর ইনকম্পিটেন্ট, দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ। সো বায়াসড বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয়, তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদবদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত। কেন আমি বলছি খালেদ ভাই, দেখুন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা গত 14 মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, তারা ভয় পেয়েছে, ট্রমার মধ্যে আছে। কিন্তু 14 মাস ইজ আ লং টাইম। এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার, এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে, পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে, পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে, সেই রকম অবস্থায় যদি দেশটা না যায়, তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন? তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো।
সম্প্রতি একটা জরিপে দেখলাম 90% উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন। তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তার পুরো দায়িত্বটা এই সরকারের। তো আশা করব বেশি ফারহানা, দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে, আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনূসকেও কি সরে যাওয়া উচিত, নাকি ডক্টর ইউনূসের, এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, নাকি ডক্টর ইউনূস থাকবেন, অন্য উপদেষ্টারা আসবেন? আপনি কোন ফরম্যাটটা ভাবছেন যে ভালো হবে? দেখুন, আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি। তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক। এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণ অভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি? প্রমাণ কিছু নাই খালেদ ভাই, বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়োগকর্তা বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি, না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে ডেকে, এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব। আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন। তখন আপনি আমাকে নিজেই বলেন যে এই সরকার, আমি আবার আপনি যে অংশটুকু দেখতে পান না, ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে। আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি তো ওইটাও দেখতে পাই, মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে, আমি এটাও দেখি বেরেশা ফারহানা। খালেদ ভাই, তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি, ইট মেক্স আ সার্কেল, and that circle says that Dr. Mohammad Yunus should not be in the head chair, তাই না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, উপদেষ্টা পরিষদ চেঞ্জ হবে? এটাই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতিনিধিত্বশীল আইনজীবী, মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না, মানে আপনার মনটা কি মনে করতেছে সেইটা একটু চাইতেছি। মানে আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপির প্রতি বায়াসড, আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপির প্রতি বায়াসড। সো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বি ইন দি হেড চেয়ার, সেটাই আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার কাছে মনে উনি যদি সব দিকেই বায়াস থাকেন, এখন যদি নূরকে আমি একটু জানতে চাইবো যে জনাব নূর, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখছি, মানে এটা কি ভালো? আমারে যেমন অ্যাক্রস দ্য পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান, আবার অ্যাক্রস দ্য পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই চান না। এটা কি ভালো না খারাপ? আপনার কাছে কি মনে হয়, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি উপদেষ্টারা, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ? আপনি কি মনে করেন? এখন পরিস্থিতিটা তো এমন, আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে পরিচিত, আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব, আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে, কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না। তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন, তারা কথা রাখেন নাই, তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য, যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন এখানে মেসি কিংবা ধরেন
একজন ভালো প্লেয়ার, কিন্তু একজন প্লেয়ার দিয়ে তো আসলে একটা টিম তার জেতানো মানে যায় না যদি তার সাথে প্যারালাল অন্য না, প্লেয়াররা ভালো না খেলতে জনাব পারে। নুরুল, আমি এটা বুঝতে পারতেছি, তার মানে কি ডক্টর, আমি সরল প্রশ্নই করতেছি, আসলে কোনো প্যাচ ঘোষ নাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইখা উপদেষ্টা পরিষদ বদলানো হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সহই উপদেষ্টা পরিষদ মানে আপনি ফিটনেস ছাড়া বলতেছেন? আমি কিন্তু দেখি কি, না, আমি জনাব নুরুল হক নূর, আমি দেখি একজন নেতা তার কর্মীদের দিয়েই ভালো মন্দ নির্বাচিত হয়। তার কর্মীরা যদি খারাপ হয়, নেতাও খারাপ, এই হচ্ছে আমার দেখার জিনিস। জনাব নুরুল হক নূরের এই কথা বলার আর কোনো সুযোগ নাই, গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ, আমি খালি ভালো, এটা পৃথিবীতে কোনো নেতা বলে না। যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয়, আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনূসকেও আনফিট বলতেছেন। কিছুটা তো দায়িত্ব তাকে নিতে হবে, সে তো হেড অফ দ্য গভর্নমেন্ট, এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো, সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম, এখানে আন্দালিব রহমান পার্থ, মান্না ভাই, জুনায়েদ সাকি এরকম কিছু লোকজন নেন, কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র, এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল ওয়েতে পরিচালনা করতে পারবেন না। তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতৃষ্ণা, যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি। তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায়, সেখানে তো প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতে কিছু দায়িত্ব নিতে হবে। তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি পুনর্গঠন করা যায়, সেখানে তো কেপাবল কিন্তু করা যায়, তবে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি। কিন্তু মান্না ভাই, সাকিব ভাই, উনারা তো পলিটিক্স করবেন, উনারা কি অন্তর্বর্তী সরকারে আসবেন? উনারা তো ইলেকশন করবেন না, এখন তো কেউ আসবে না। আমরা শুরুর দিকে বলেছিলাম কিছু পলিটিক্যাল ফিগারকে, আচ্ছা নূর সাহেব, কাকে দিয়ে পাল্টাবেন? আলাপ আলোচনা করলে, ধরেন খুঁজলে, আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারহানাকে দায়িত্ব দিলে তারা বের করবে, কিন্তু আমাদেরকে তো ওই দায়িত্বটা দেয় নাই যে আমরা খুঁজে বের করব। জনাব নূর, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পার্সন, তো আপনাকে কেমনে এই দায়িত্ব দিবে? আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে, যাতে আমি আপনারে ফেভার করি, রাইট? না, কিন্তু আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে না। সেইটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো, কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার কেয়ারটেকার হিসেবে 3 জনের নাম দিবে, চিফ হিসেবে বিরোধী দল 3 জনের নাম দিবে, অন্যান্য পার্টিগুলো নাম দিবে, সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে। সো এখন যদি এক্সটেনশন করতে হয়, এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে, কারণ তারা গত 1 বছরে তাদের পিক অ্যান্ড চুজে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ 1 বছরে যে ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে, এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে। কাজে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে, উপদেষ্টাদের চেহারা এরকম হবে, এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই। ওকে, জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি, তাহলে তিনি মনে করছেন নির্বাচন সরকার হচ্ছে ডক্টর ইউনূস সহ অন্য আরো কিছু ফিট উপদেষ্টা, যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে। বেশ, রুবিন ফারহানা, এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বাদ দেওয়া উচিত? এক লাইনে যদি বলতেন, বা ডক্টর মোহাম্মদ। আমি তাই মনে করি। আপনি তাই মনে করছেন? আচ্ছা, এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই, যে প্রশ্নটা জনাব নূরকেও একটু জবাব দিতে হবে। জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন, সেটা হচ্ছে 111 সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি, কিন্তু সেই 2007-এর সেই সরকারের সময়, সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মইনুদ্দিন সাহেবকে, আমরা জেনারেল মইনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে, বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন। যদিও ফখরুদ্দিন সাহেব চলে গেছিলেন, মইনুদ্দিন সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন, কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশেই অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর। কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব, মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে? সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন, যে একজন উপদেষ্টা, যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে। জনাব ফাজুল করিম খান, আরেকজন উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, তিনি এখানেই থাকবেন। এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে? বেশা ফারহানা, আপনাকে শুনে আমি একটু জনাব নুরুল হক নূরকেও শুনতে চাই এই বিষয়টায়।
আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ, আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি, গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে, সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেফ এক্সিট কথাটা, প্রশ্নটা ওঠে। আপনি দেখুন সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান না, এটা যদি বাংলা করি, নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন। এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে? এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা, আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ। গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন, দুজন পরিচিত মুখ এখনো আছেন। তার একজন হচ্ছেন মাহফুজ আলম, আরেকজন হচ্ছেন সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজন যিনি কুমিল্লার, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি, আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এলাকা, তার পরিবার, তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া, মানে কোনটাতে তিনি আদৌ দেবেন, তার নির্বাচন করা, নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা, যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগেই শেষ হবে বা শুরু হবে, অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না। এখন আসেন নাগরিক সমাজ। প্রথম থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটাই বলছেন আর কি, যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছেন নানা কারণে। যাই হোক, সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি, যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে, যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসাবে তিনি ইশাককে বসতে দেন নাই, এবং এইটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত। এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এটা বলেন নাই যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত না, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এতে খুবই বিস্মিত হয়েছি যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঠেলে দেওয়া হয়েছে। বলে নাই যেটা আসিফের সিদ্ধান্ত না। এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে, যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত, কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো, তাই না? আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, এই সরকারটা তো নির্দলীয়, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে। তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোন রিপোর্ট যদি গণমাধ্যমে আসে, সেটার কেন তদন্ত হবে না? আচ্ছা, আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি, এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই। তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ, সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ। সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই, না, একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, বিজনেস ক্লাস কেন? বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের ইপিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে, এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি। তো এই যে বকে দেয়া কিংবা সরিয়ে দেয়া, এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন, সেটা সাজা হতে পারে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। তো এই যে উপদেষ্টা মণ্ডলীর এক একজনের এক এক রকম সমস্যা, তো এখন সেফ এক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে। আর দুই হলো, যারা সেফ এক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে না যে কি কারণে, কেন তারা প্রতারিত বোধ করছে? এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, দেয় নাই, সেজন্য প্রতারিত বোধ করছে, নাকি অন্য কোনো কারণ আছে? কিন্তু বেরিসা ফারহানা, আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি না, শুধু জানতে চাইতেছি যে আমরা তো উপদেষ্টাদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টাদের দেখতে পাচ্ছি। আপনি জনাব মাহফুজ আলমের কথা বললেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বললেন, জনাব নাহিদ ইসলাম এখন আর উপদেষ্টা নাই, কিন্তু তারা তো আমি যতদূর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেষ্টাদের বাদ দিয়ে অন্য উপদেষ্টাদের। কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক অভিযোগ, তারা ব্যর্থ হইতে পারে, কিন্তু এগুলিকে আমরা একটা দেখি
বা আমাদের কাছে কি কিছু দেখুন, আছে স্পেসিফিক কিছু, মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে? আমার আমার একটা পরিচয় তো আইনজীবীও, হ্যাঁ, তো আইনে একটা কথা বলা হয়, হি হু অ্যালেজেস মাস্ট প্রুভ। যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তারা প্রতারণা করেছে, তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে, তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করেছে। রাইট। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি, কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি এই সরকারের, সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে, আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন। কিন্তু আমার কাছে মনে হয় বেরিসা ফারহানা এটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপিরও অনেক সমালোচনা করেছেন, এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে, একটা আমিডামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় এক মিনিট, আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। আমরা কি জনাব নুরুল হক নূর, আমি মানে আমি আপনাকে পেয়ে ওই সেফ এক্সিটটার ধারণা থেকে যে কেন তারা আসলে কাদের দিকে ইঙ্গিত করতেছে, যে মানে কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে, সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি এখন কি করব? জনাব নুরুল হক নূরের ইন্টারনেট কানেকশনটা একটু হয়েছে, তবে আমি একটা খবরের প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বেরিসা রুমিন ফারহানা, এর মাঝখানে যেটা আপনাকে আসলে আমি পরের করার কথা ছিল, নুরুল হক নূর ফিরে আসুক, সেটা হচ্ছে যে আমি আজকে বোধহয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম। দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম, আমি আপনাকে বলি, এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি। আমরা দেখেছি যে বিএনপি এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে, আপনিও করেছেন, মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে, মাঠের ভিতরে, স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে। এইটা কি সত্যি আসলে, মানে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের যে দল এনসিপি, তাকে বিএনপি আসলে সঙ্গে চায়? আমার কাছে ঠিক তথ্যটা নেই, আমি জানি না বিএনপি এনসিপির সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা। তবে বহুদিন আগে বিএনপি একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না, এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে। তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে। গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল, একই সঙ্গে 12 দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে। তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা, এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না। এইখানে আমি নিউজটা পড়ে যা জানলাম, নূর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে, তবু একটা লাইন একটু শুরু রাখি। নিউজটা পড়ে আমি যা বুঝলাম, নিউজটা একেবারেই মানে গরম যাকে বলে ওভেন ফ্রেশ, সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায়, জামায়াত থেকে যাতে দূরে রাখা যায়, মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে। এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন? দেখুন, ভোটে তো এখনো 3-4 মাস বাকি আছে, তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। অনেক দলের সাথে অনেক দলের জোট হবে, আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে। সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ভোটের হিসাব নিকাশ, ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়েই রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে, এইটুকু আমি বলতে পারি। জনাব নুরুল হক নূর,
আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই সেফ এক্সিটের কথাটা ভাবা হচ্ছে। এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে, উনি বারবারই মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস। একজন হচ্ছে বিএনপি, আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি জানি একটা শব্দ, আমি আবার ওইটা খুঁজে পাইতেছি না লাইনটা, যে জনাব নুরুল হক নূর, আপনারা কি আসলে বিএনপির সাথে খুব বেশি, মানে আমার এটা জানা ছিল না, কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু এটা বলবেন, মানে বিএনপির বিএনপির মানে বি টিম কিনা, বি টিম বা এ এখন আর একটু ক্লোজ টিম। প্রথমত যে আমাদের ধরেন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় 10 কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের সাপোর্টার আছে। কাজে সবাই চায় তার ব্লকে রাখতে, তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়ার ন্যূনতম একটা সেন্স থাকা দরকার, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না, কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে। তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে, যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না। তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের 1.5 দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে। ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। অবশ্য আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, কারণ আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা, তিনি আর কি বলবেন। অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও, জামাত ঘেঁষাও, সব ঘেঁষাও, এতে অসুবিধা নাই। আর রুমিন ফারহানা ব্যারিস্টার, আপনাকে নিয়েও মন্তব্য আছে, যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে। খালেদ ভাই ভালোই উপভোগ করছেন, রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন, ইন্টারেস্টিং। আমি একটু জনাব নুরুল হক নূর আপনার কাছে আসতে চাই, এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে? এটা রুবিন ফারহানাও আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল, সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন। কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে 3 ধরনের লোক দেখি, 3টা বলয়ের লোক দেখি। সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের। তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে, বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি, তাদেরকে স্পেস দেওয়া হোক। যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম, আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান, একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল। যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ আলোর মুখ দেখে কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না। কিন্তু এটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি। এইভাবে হ্যাঁ গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী, শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধহয় আপনার পিটিয়ে আহত করেনি। তো আমাদেরকে সেটা করেছে। সো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম? কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা আমার মনে হয় যে জনাব নূর আবার একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি ব্যারিস্টার ফারহানা আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন, সর্বশেষ কমন প্রশ্ন, সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, ইউরোপীয় 3 দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, এই সবগুলিকে আপনি একটা সুতায় গাঁথা মালা মনে করেন কিনা? আপনি মনে করেন কিনা যে মাইনাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে, বা এটা আপনি সমর্থনও করবেন কিনা, বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা? একটা মন্তব্য তো আছে। আমরা লক্ষ্য করেছি ওনার বাসায় গেছেন এবং কোনোভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল। অর্থাৎ মিটিংটি গোপনীয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই।
এবং এরপরে কিন্তু আমরা অনেক হাঁক ডাক শুনেছি, কিন্তু সরকার কোনো রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি। সো অ্যাপারেন্টলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর বাসায় 3 জন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাৎই আমি ধরে নিচ্ছি, এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না, উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে, পারসেপশনটা সেরকম। তো 111-এর সময় অনেকে বলেন যে তার একটা -2 ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল, এটা আমি জানি না, আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না, বাট এটা মাঠের একটা পারসেপশন, পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি 111-এ -2 এর সঙ্গে যুক্ত। তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ, যাদের হয়তো ক্লিন ইমেজ আছে, সেরকম কোনো ব্যাগেজ নাই, যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের ইয়ে নাই, ট্র্যাক রেকর্ড নাই, বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়ার ট্র্যাক রেকর্ড নাই, অর্থাৎ যারা অ্যাপারেন্টলি ক্লিন ইমেজের পলিটিশিয়ান, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার। তো সেখানে জনাব সাবের হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে ধরার কোনো উপায় নাই, এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয়। আমার মনে হয় যে বেরিসা ফারহানা মন্তব্য করেছেন, কিন্তু জনাব নুরুল হক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন। আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম, শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য, যে প্রশ্নটা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক, এটিকে আপনি একটি মাইনাস শেখ হাসিনা একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া, এটা আপনি মনে করেন কিনা? আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা, সেটা থেকে যদি শুরু করেন। রাইট, হ্যাঁ, আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি, এই মেকানিজমটা শুরু থেকে চলছিল। আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে ধরনের কথাবার্তা বলেছিল। সেকেন্ড হচ্ছে আপনার এই সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া, এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও 2 জন উপদেষ্টার নাম এসেছে, এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এমবাসিতে 3 জন উপদেষ্টা গিয়ে মিটিং করে। আসলে এটা আমাদের জন্য লজ্জা যে আপনার আমেরিকান এমবাসিতে গিয়ে মিটিং করলে ঠিক ছিল। তো এখন সরকারের মধ্যে এই কারণে হয়তো যেটা বলেছেন যে আমরা যেটা ইউএন মিটিং এও দেখলাম, 3টা পার্টি নিয়ে গেছেন, জামাতকে, বিএনপিকে, একটা পার্টি, একটা নিউ বেবি, আপনার কোন বিবেচনায় নিল? ধরেন বিএনপি একটা বড় আছে, ধরলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায়, কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপি কে, তার মানে সরকার তো এই 3টা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন, সিট ভাগাভাগি নির্বাচন, যেটা রুমিন ফারহানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে, তার প্রতি নির্বাচনে কি ধরনের ট্রিটমেন্ট হয়, আমিও তো শঙ্কায় আছি, বা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয়, কারণ 3টা পার্টিকে তো সরকার ওন করছে, বাকিদেরকে তো ওন করছে না, এটা সরকার আচার আচরণে দেখা গেছে। তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির বিষয়ে নীরবতা দেখা যাচ্ছে, জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে, আর্মির লোকেরা থাকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয়, প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয়। তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম, কিন্তু এখনই একটু করতে বাধ্য হতেছি, যে সেটা হলো যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরের আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে, আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন, আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? নুরুল হক নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন যে? এটাই আমি বলতেছি খালেদ ভাই, এইখানে
প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি। তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে, আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। দ্বিতীয়ত, এই 1 বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো মব তৈরি করা মামলা হিসেবেই যখন মিথ্যা অ্যালিগেশন সম্মেলন মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম, সাংবাদিকরাও তো সেখানে ছিল। সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড় ওখানে ছিল, ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়। সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায় তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করা লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো, ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে। তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই দলের এই গণহত্যা অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায়, তাকে জামিন দেওয়া হয়েছিল, আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং, এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে। তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের, চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি।
আপনি এর মধ্যে থেকে আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই, জনাব নুরুল হক নূরের কথা, যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে? যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি ব্যারিস্টার ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অশ্বডিম্ব মার্কা সরকার এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বা দায়িত্ব তাই করবে তো। এই সরকার তো বিএনপি কে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপি কে। খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে আরো আগেই করে ফেলতে পারতো। এক। দুই হলো, দেখুন, ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে, একটাতেও আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয় নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করেনি, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না। সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে ফারানা আমার যুক্তিটা আমি দেই, বেঁচে ফারানা আমার যুক্তিটা আমি দেই, আমি কেন বিএনপির দোষ বলবো? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলা কি আপনি বিএনপির দোষ? আমি বলি কেন আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাজার ভাঙা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর মরাল পুলিশিং, হ্যাঁ, নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে। তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মোরাল পুলিশিং হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। I have raised my case. খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুফ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। এক। দুই হচ্ছে, তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি।
হ্যাঁ, একটা মোটা ছোটা সরকার আমরা পুষি। এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাক। আমি জাস্ট একটা উদাহরণ দেই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন যে কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে ফারানা আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে 400 মাজার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি মানুষের চুল কাটার, আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপিকে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধূলিসাৎ করব? আপনি তো দেখি নাই বিএনপির এই পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কেন আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে তো দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরই বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টক শোতে অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না। এখন মাহফুজ আলম তিনি সরকারের অংশ, তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান, তিনি স্বস্তি পেতে পারেন, কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না। ওকে আমি একটু জনাব নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ বেরিসা ফারানা। আমি একটু জনাব নুরুল হক নূরের কাছে আসি। এই প্রসঙ্গটা নিয়ে আমি আসলে বেরিসা ফারানার কাছে আমার আলাদা প্রশ্ন রয়েছে, কিন্তু জুলাই সনদটা নিয়ে জনাব নুরুল হক নূর সাংবিধানিক যে বিষয়ে, মানে নির্বাচন করার আগে করা হবে না পরে করা হবে, গণভোটটা হবে কি হবে না, জুলাই সনদটা কিরকম হবে, সেইটা নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। আমি একটু বেরিসা ফারানার মতামত জানতে চাই যে এইটা আসলে সবাই একমত হবে কিনা, বা নতুন কোনো বড় আরেকটা ঝামেলার দিকে আমরা যাইতেছি কিনা। জনাব নূরকে আবারও আধার দেখতে পাচ্ছি। আমি বলবো না ফিরে আসছেন। জি জনাব নূর, আপনি একটু। জি, জুলাই সনদের শেষ অংশটুকু শুনে নেই। আমি যেটা বলতে মানে জুলাই সনদ নিয়ে তো রাজনৈতিক দলগুলির আমরা নানা রকম, কখনো একরকম অবস্থান, সময় আলাদা আলাদা অবস্থান আমরা দেখতেছিলাম। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এই সাংবিধানিক প্রশ্নগুলিকে আগে যেটাকে বলে হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে আমরা এটা করে ফেলবো, মানে যেটাকে আমরা অধ্যাদেশ বলি, পরে বিএনপি যেরকম চাইতেছে যে সংবিধানটা যদি সংশোধন করতে হয় তাহলে আমরা পরে করব, কেউ যে বলতেছে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ 2টা ম্যান্ডেটে যেন থাকে, সেইটা হবে। আপনি কোনটাকে দেখেন? অনেকগুলি বিষয়, কিন্তু জুলাই সনদটার আসলে আমরা ইউএসপি কি দেখি, অনেকে বলে থাকেন যে এইটা আসলে
মোরলেস একটা ইন্ডেমনিটি, অনেকে বলে থাকেন এটা হচ্ছে যে মোরলেস একটা স্বীকৃতি, কেউ কেউ বলে থাকেন না আমরা সংবিধানের মূল কাঠামোটাই আসলে পরিবর্তন করতে চাই। আপনি এটাকে কিভাবে দেখেন? না, জুলাই সনদটা আমি মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পুনর্গঠনে এবং সংবিধানের যে বিষয়গুলোর আমাদের সংশোধনী প্রয়োজন, সেই বিষয়গুলোতে আমরা মোটামুটি আসলে জনগণকে সম্পৃক্ত করে এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে এক নতুন ভাবে করার একটা সুযোগ পাচ্ছি। এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হয়ে গেছে, অলরেডি 14 মাস, কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই। আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতানৈক্য এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো, যে 84টি প্রস্তাব বা 84টি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, সেইটার কতটুকু বাস্তবায়ন হয় সেইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয়, কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সেটা আগামী জাতীয় নির্বাচনের আগেই করা দরকার ছিল এবং সেটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল। সেই ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল, যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কিছু বিষয়ে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি, আমাদের 500 সংসদ সদস্য হয়, কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে, সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়। সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব নয়, সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো। সেটা ধরেন যদি 6 মাস আগে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত, তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো। এখন যেই দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে। এখন এই গণভোট, জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে। ধরেন এইখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো, জুলাই সনদের পক্ষে, কিছু দল এটা নিয়ে কথাই বললো না, এবং দেখালো ভোটে যদি এটা না জয়ী হয়, তাহলে তো এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে। সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায়, এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু তাদের কমিটমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যদি কমিটমেন্টটা বিশ্বাস না করেন, জন্মলোক নূর, আমি হচ্ছে যে আপনাকে ধরেন, আপনি যারে বিশ্বাস করতেছেন না সে ক্ষমতায় গেলে এটা করবে, তারে আপনি কেমনে বিশ্বাস করবেন? সে যদি এখন এটা মানে ক্ষমতা গেলে এটা বাতিল করবে না? এটা আপনি একটা বাতিল করাটা ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট না, বিশ্বাস করেন জনমূলক নূর, একদম ডিফিকাল্ট না। ওরা আইসা প্রথমেই পার্লামেন্টে প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আর ইনকর্পোরেট করতেছি না, এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়া ঠিক করিবে। এখন সেটা কি হয় সেটা তো পরবর্তী রিয়াকশন, কিন্তু এই আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে কি মনে জানেন নূর, বিএনপি যতটুক করতে পারবে ওটুক কিন্তু ওরা বলতেছে, যতটুক করতে পারবে না ওটুক কিন্তু ওরা বলতেছে না। আমার কাছে মনে হয় অন্তত বিএনপি এখানে স্মার্ট প্লে করতেছে না, কিন্তু আসলে আমার মনে হইতেছে, কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো। এই প্রেসিডেন্টের প্রভাইসো, এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রভাইসো উনাদের বাতিল করতে, আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ বিল 1-1.5 মিনিটে পাস করাইছে, বিএনপি আরেকটু স্মার্ট তো ওই 20-25 সেকেন্ডে পার করাইতো। এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে, এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার বিএনপির মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বিএনপির না শুধু, আসলে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর স্টেক হোল্ডার যারা, তারা যেন কনভিন্স থাকে। সো এখন
এইটুকু যেটুকু আমরা একমত হয়েছি এইটুকু যদি এক্সিকিউট করা হয়, তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে, সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। সেটা বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সেটা আমাদের জাতীয় মানবাধিকার কমিশন, সেটা হতো তথ্য কমিশন, এই ধরনের কিছু প্রতিষ্ঠান, আমাদের মহা হিসাব নিরীক্ষক, এই প্রতিষ্ঠানগুলো। এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাজন এবং 5 বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট, এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয়, এই বিষয়গুলোতে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা জায়গায় পৌঁছেছি। এখন এইগুলো যদি কাটা সেরা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিসে পড়বে না, ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে। কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায়, যেটা আমরা অতীতে দেখেছি, তো যে আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, তাদের সুবিধার জন্য আইন করেছে, আইন বাতিল করেছে। সো এটা যদি করে তাহলে তো আসলে এই গণ অভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা আমি মনে করি যে মানুষের স্পিরিটের বাইরে গিয়ে কাজ করা, তো শেষ পর্যন্ত একটা বিশ্বাস রাখতে হচ্ছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা বিশ্বাসটা এরকম মানে এইরকম কেন, মানে বিশ্বাসের ব্যাপারটা মানে এই যে জুলাই সনদ নিয়ে যতগুলি কথা হয়েছে, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে আগে করা হবে না পরে করা হবে, ক্ষমতা গিয়ে করা হবে, গণপরিষদ নির্বাচন করবে না করবে, এতগুলি দল পুরোপুরি টেলিভিশনের সামনে মানে তারা আলোচনা করে যে বিষয়টাতে তারা কথা দিয়ে আসলেন, সেটার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না কেন? এখানে আপনিও ছিলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিল, মানে সিটিজেন্স পার্টির ওনারা ছিলেন, জামাত ইসলামী ছিলেন, সারা বাংলাদেশের সব মানুষ দেখছেন, মানে দ্বিধা সংশয়টা কোন জায়গায়? আসলে অতীতের যে উদাহরণগুলো আছে, এবং এটা তো ঠিক, যদি আমিও রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের তো কমিটমেন্ট আসলে সবসময় ঠিক থাকে না, এবং বিশেষ করে ক্ষমতায় একবার যারাই গিয়েছেন তারা প্রত্যেকেই এই যাবৎকাল বাংলাদেশের এই গত 5 দশকের ক্ষমতার পট পরিবর্তনে শান্তিপূর্ণভাবে তো ক্ষমতা হস্তান্তরের নজির খুব বেশি নাই। সবাই ক্ষমতায় থেকে যেতে চেয়েছে, এবং ক্ষমতাকে আপনার একেবারেই পাকাপোক্ত করার জন্য যা যা করা দরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল থেকে শুরু করে আইন কানুন করা, সেগুলো তারা করেছে। তো এখন ওই রাজনীতিটা আসলে ধরেন এই গণঅভ্যুত্থানের পরে যদি আমরা একটা নতুন ধারার রাজনীতির কথা বলেছিলাম, সেটি তো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছিলাম, সেটি তো আমরা পারি নাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নতুন পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম, সেগুলো তো হয় নাই। কাজে এই কারণে হয়তো কিছুটা সংশয় থাকে, কিন্তু তারপরে আমি মনে করি যে শেষ পর্যন্ত আস্থাটা রাখতে হবে। রাজনীতিবিদরা যতই খারাপ হোক, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে। সেক্ষেত্রে এখন শেষ পর্যন্ত যেহেতু একটা ঐক্যমতে পৌঁছেছে যে নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়নের একটা ব্যান্ডেড নেওয়া, এখন আমি এই জায়গাটাতেই ফিক্স থাকতে চাই। এবং অন্যান্য রাজনৈতিক দলকেও আমি বলবো যে অন্তত যেহেতু এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এবং বাংলাদেশের আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি, প্রতিবেশীদের আচরণ, নানান প্রেক্ষাপটে নির্বাচনটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে। নির্বাচন না হলে বাংলাদেশ আরো নতুন নতুন সংকটে পড়বে। সেই জায়গা থেকে এখন আর এই জুলাই সনদ নিয়ে কিংবা নতুন কোন আলোচনা নিয়ে আমরা বিভাজন কিংবা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হোক, আমরা ওইদিকে যেতে চাই না। এখন নির্বাচনের দিকে আমরা যেতে চাই। জনাব নূর, আমারও মনে হচ্ছে যে এই ব্যাপারটার আলোচনাটা অনেকটাই একাডেমিক হয়ে থাকতেছে। বেশি ফারহানা, আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে, মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন, মানে মামলার যে প্রসিডিংসগুলি সেগুলি শুরু হয়েছে। এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন, তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য মানে দায়ী হতে পারবেন কিনা, বা চেয়ার হলেই কি সব কথাও শুনতে হবে কিনা। কারণ আদালতে ভাষায় বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোনো একটা বিষয় আইন বা সংবিধান বিরোধী, এটা তো আপনি নাও মানতে পারেন, কিন্তু এইসব ক্ষেত্রে এইগুলি যে একটা ফাইনাল লাইন আছে, এই মামলাগুলি কি সেই ফাইনাল লাইনকে আরও মানে এই পার্থক্যটাকে আরও বিশাল করে তুলবে, নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে? কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন যে ভবিষ্যতের কোনো সরকার এসেও তাদের কোনো কাজকর্মকে তো আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে, তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না। উদাহরণ আসছে, এটা শেষ কথা বলি, যে অপারেশন ক্লিন হার্টের সময় যেসব আর্মি অফিসার আসলে
অনেক ধরনের কাজে ব্যাপৃত হয়েছিলেন, তাদের কি আসলে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে কিনা, এইবার কেন এটা আলাদা? বেশা ফারানা, আমি জনাব আপনার একটু বিশ্লেষণ শুনে জনাব নূরের মন্তব্য শুনে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান তিনি পরিষ্কার বলেছিলেন যে তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে বিচার করা বা এইভাবে তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের মধ্যে আনা, যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে, সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানি না। এক। দুই হচ্ছে, আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন, সেটা সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক, আমলা হোক, যেটাই হোক না কেন, আপনি আইন বহির্ভূত কোনো নির্দেশ মানতে কিন্তু বাধ্য না। সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে প্রধানমন্ত্রীও কোনো নির্দেশনা দিয়ে থাকেন, সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য নন। রাদার আপনি সেটা প্রোটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন। এখন আসেন, এটা হলো কেতাবের কথা, প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম। আজকে আপনার উপরে এইরকম কোনো অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন, তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে? আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন? আপনার পরিবার কি নিরাপদ থাকবে? আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন? এই প্রশ্নগুলো আসে। দেখুন, গত 15 বছর এত বেশি অন্ধকার সময় আমরা পার করেছি যে আসলে এই ফিল্ডের মধ্যে কাজ না করলে এবং এই ফিল্ডের মধ্যে না থাকলে এটা বোঝা সত্যি খুব কঠিন যে এই ফিল্ডে আমি কিভাবে অ্যাকোমোডেট করে নিয়ে কাজটা করব। এখন এই প্রশ্ন আসে যে সবাই তো আসলে এইরকম গুম খুনের সঙ্গে জড়িত হয় নাই। আবার কোন কোন সেনা কর্মকর্তা গুম খুনকে প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়েছিল। আমি নারায়ণগঞ্জের সেই ঘটনার কথা উল্লেখ করছি। তো এরকম প্রাইভেট প্র্যাকটিস হিসেবে যারা নিয়েছে কিংবা যারা আসলে করতে করতে এক ধরনের হ্যাবিচুয়াল অফেন্ডারের মতো আচরণ করেছে, তাদের ক্ষেত্রে আইন কিভাবে প্রয়োগ হবে, তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনা হবে, সেইটা আরো আমার মনে হয় সেই বিষয়গুলো আমাদের আরো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। এবং গত 15 বছরের এই দুঃশাসনের পরে প্রথমেই আমাদের যে জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল, আমাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা। এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ। এখানে পরস্পর পরস্পরের আত্মীয়, ভিন্ন ভিন্ন দল করতে পারে, ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে, কিন্তু তারা একই পরিবারের সদস্য, এরকম অনেক আছে। তো এত ঘন একটা সমাজে এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে, এইটা একটা বড় প্রশ্ন। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পরস্পরের সহাবস্থানটা, হ্যাঁ, এটা আমি ওই গুম খুনের বিষয়ে বলছি না, আমি অন্যান্য নানান দিকে, কারণ গত 15 বছর তো বিভাজনটা এত প্রকট ভাবে হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ, আপনি স্বাধীনতার পক্ষ না বিপক্ষ, চেতনার পক্ষ না বিপক্ষ, এগুলো নিয়েও একেবারে ভীষণ রকম ভাগাভাগি হয়ে গেছে। তো এই ভাগাভাগি সমাজটাকে একেবারে সোশ্যাল টেক্সচার নষ্ট করে দিয়েছে। এটাকে রিপেয়ার করা, এটাকে যতটুকু সম্ভব একটা মানে ভিন্ন মত থাকবে কিন্তু মোটামুটি যাতে বাসযোগ্য হয় বাংলাদেশটা সকলের জন্য, আপনার জন্য, আমার জন্য, নূর ভাইয়ের জন্য, সবার জন্য, সেইটুকু মানে সেইটুকু এনশিওর করার কাজটা শুরু হওয়া দরকার ছিল 5ই অগস্টের পরে। বাট আনফরচুনেটলি আমরা দেখেছি নানান অজুহাত তুলে আমাদের এই বিভাজনটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়া হয়েছে। আমি জনাব নূরের কাছ থেকে এটা বিষয়টা একটু এই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি 5 আগস্ট 2024 পরে সিটিং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল সাহেব, যিনি ছিলেন এনটিএমসির দায়িত্বে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এটা মামলা করাও হয়েছে। তিনি সহ আরও কিছু সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা করা হয়েছে। কিন্তু 1 বছর পরে এসে যেসব সেনা কর্মকর্তাদের এই মামলাদের নিয়ে যে এই কথাগুলি হচ্ছে, সেগুলি আসলে আপনি কীভাবে দেখেন? মানে তারা এতদিন চাকরিতে ছিলেন, মানে অভ্যুত্থান বা বিপ্লবের 1 বছর পরও এখন তাদের বিচার হওয়াটা, এইটারে আপনি আসলে ভালো খারাপ কোনভাবে দেখেন জনাব নূর? প্রথমত হচ্ছে, ধরেন অপরাধ যারা করে তাদের বিচার টুমুরো হওয়ার দরকার। অভ্যুত্থানের শুরুর দিকের সময়টা নানান বাস্তবতায়
অনেক বড় বড় রাঘব বোয়ালকে বিচারের মুখোমুখি করতে পারে নাই সরকার, কিংবা একটু পরিস্থিতি বিবেচনায় সময় নিয়েছে। কিন্তু শেষ দিকে হলো যে সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত রুই কাতলাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাদের বিষয়ে আপনার অভিযোগ আমলে নিয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আপনি যেটা বলছেন এটা ঠিক, যে এটা বাংলাদেশের এরকমের নজির এই প্রথম সেটা না। বিএনপির সময় আপনার নিশ্চয়ই মনে আছে যে 10টা কষ্টের ঘটনায় কিন্তু তৎকালীন ডিজিএফআই এবং আরো কিছু এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তৎকালীন ডিজিএফআই ডাইরেক্টর, এনএসআই ডাইরেক্টর, তাদেরকেও কিন্তু আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং জেলেই সম্ভবত ডিজিএফআই ডাইরেক্টর একজন মারাও গিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে রেখেছেন। কাজে এই নজির কিন্তু আমাদের এখানে আছে। তো গত 16 বছরে যারা একেবারেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কালো অধ্যায় রচনা করেছে, আপনি যেমন একজনের নাম বললেন মেজর জিয়াউল, আমি মনে করি এই ধরনের অফিসারদেরকে ফায়ারিং স্কোয়াডে আপনার ফায়ার করে আপনার বিচার করা দরকার ছিল, যাতে ভবিষ্যতে এই দৃষ্টান্ত দেখে আর কেউ এই সমস্ত অপকর্মে জড়িত না হতে পারে। যে সে কিভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, সেগুলোর তো এভিডেন্স আপনারা সবাই সবার সামনে আছে। তো এই ধরনের অপরাধের পরেও সে হোক ডিজিএফআই প্রধান কিংবা সেনা প্রধান কিংবা পুলিশ প্রধান, তাদের যদি বিচার না হয়, বেনজির এর মতো পুলিশ প্রধান, তাদের যদি বিচার না হয়, তাহলে তো আরো ভবিষ্যতে বেনজির তৈরি হবে, আরো জিয়াউল হক তৈরি হবে। এই ঘটনায় ইউনূস সরকারের মতো এত বড় এত জনসমর্থিত সরকার, রাজনৈতিকভাবে ব্যাকআপ যারা পেয়েছেন, তারা এতদিনে ব্যবস্থা নিয়েছেন এত ডিলে, সেটাই আমাদের আশ্চর্যের জন্য। কিন্তু আমার মনে হয় যে আরো আগে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। এখানে একটা কথা রুমিন ফারহান আপা যেটা বলেছে তার সাথে আমি একমত, যে আমরা কিন্তু বারবারই বলছিলাম যে শুরুর দিকেই আপনার ওই যেটা ডক্টর ইউনূসকে, যে তার সামনে অপশন আছে, তিনি লিকুয়ান হতে পারেন সিঙ্গাপুরের মতো, কিংবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় নিতে পারেন, কিংবা মাহাথির মোহাম্মদের মতো একটা ভূমিকায় যেতে পারেন। তো আমরা যেটা মনে করেছিলাম যে ওই যে রুমিন ফারহান আপা বলেছে, এত ঘন আপনার বসতিপূর্ণ একটা এলাকার ছোট্ট একটা এরিয়া, এইখানে একেবারেই আপনার ঘুম থেকে উঠলে একজনের সাথে আরেকজনের দেখা হয়। কাজে এইখানে একেবারে গুরুতর অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করে, ছোটখাটো অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের দিকে যাওয়া দরকার ছিল। কিন্তু আসলে সরকার কিচ্ছুই করতে পারে না, লেজে গোবরে একেবারে পাকিয়ে ফেলেছে। তো তারপরেও যতটুকু করেছে শেষ দিকে, বিশেষ করে এই আমরা দেখেছি যে বিশেষ করে সেনা সদস্যদের মধ্যে যারা ডিজিএফআই এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তারা যেভাবে ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশের নাগরিকদের একেবারে বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন, তাদের যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এগুলোর ধারাবাহিকতা চলবে। সেই জায়গা থেকে এগুলোর বিচার হওয়াটা খুবই জরুরি ছিল। সেই জায়গা থেকে আমরা ওয়েলকাম জানাই এবং সেনাবাহিনীকেও বলবো আমরা, যে সমস্ত কর্মকর্তারা এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পুলিশকে কলঙ্কিত করেছে, তাদেরকে রক্ষায় দয়া করে কেউ মায়া কান্না কিংবা এই বাহিনীর ইজম না দেখিয়ে বিচারকে আপনারা সহযোগিতা করেন। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বিচার চায়, গণ অভ্যুত্থান কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে। কাজেই আপনারা আশা করি যে এই অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরও সংগ্রামটা চলবে এই বিচার নিশ্চিত করার জন্য। যেটা আমি নিজেও আয়নাগরে ছিলাম, আমি নিজেও এই টর্চারের মধ্যে দিয়ে গিয়েছি, সমস্ত ভুক্তভোগী মানুষ কিন্তু আপনারা এই বিচার চান। এইটা ঠিক আছে, কিন্তু আমি যেটা প্রশ্নটা করতে চাই, এটা বেরিসা ফারহানাকে আবার এই একটু ফিরে আসি, যে কারণ এইটা একটু জনাব নূরকেও আমার একটু শুনতে হবে, যে আপনারা কি এটা মনে করেন কিনা, জনাব নূরের বক্তব্যের সাথে বেরিসা ফারহানার বক্তব্যের সাথে এই বিষয়ে আমি একমত, কিন্তু আপনারা এটা মনে করেন কিনা যে এই ক্ষেত্রে কোনো পিক অ্যান্ড চুজ করা হচ্ছে, বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর, মানে কারা অপরাধ করছে, কোন জায়গার থেকে এই জিনিসটা অপরাধের কার্যক্রম হিসাবে বলা যেতে পারে, সেইটার ক্ষেত্রে আমরা একটা ওয়েল ডিফাইন্ড ডেফিনিশন দেখতে পাচ্ছি। আমি এই কথা কেন বলতেছি, ভবিষ্যতে যদি কোনো দিন আবার এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাইলে কি আমরা এই উদাহরণটাকে দিয়ে যারা অন্যায়কারী তাদের পক্ষেই চেয়ারগুলি থেকে যাবে কিনা? আমরা কিন্তু স্পষ্ট যে 5 আগস্টের এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে অভ্যুত্থানকারীরা যেরকম সাহায্য করেছে, আপনারা যেরকম অংশগ্রহণ করেছেন, নূর যেমন ছিলেন, বিএনপি যেমন ছিলেন,
এনসিপি যেমন ছিলেন, কিন্তু এইটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। সামরিক এবং বেসামরিক বাহিনীর লোকেরা যদি তাদের বন্দুকের নলটি না ঘুরাতেন, তাহলে এটা হয়তো এত মানে মানে সম্ভব হইতো না বলে তো আর আমি আর কথা বলতে পারবো না, কিন্তু অন্যরকমও হইতে পারতো। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ করা হইতেছে কিনা, শক্তিশালী পক্ষটা অশক্তিশালী পক্ষটাকে ধরাই দিচ্ছে কিনা, মানে এইটা আপনারা কি মনে করেন? সরি, আমি লম্বা প্রশ্ন করলাম কারণ এটা একটু ডেলিকেট বিষয়, মানে আমি চেষ্টা করছি। আমার একটু বোঝার ব্যাপার আছে, পিক এন্ড চুজ করতে কি আপনি ব্যক্তির ব্যাপারে বলছেন? ব্যক্তির ব্যাপারে, রাইট। সংস্থার ব্যাপারে না, ধরেন মিলিটারিতে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, 2 জন অলরেডি কারাগারে চলে গেছেন বা 2 জন চাকরি থেকে চলে গেছেন, 2 জন চাকরিতে আসেন, এতদিন ছিলেন, বা 6 জন একসাথে চাকরি করতেছেন। এদের মধ্যে থেকে এরকম করা হয়েছে কিনা 2 জনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো, বাকি 3 জনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো, ওরকম করা হয়েছে কিনা, নাকি যারা ওই সব চেয়ারে বসেছিলেন তাদেরকেই দিছে, মানে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তো এভিডেন্স থাকতে হবে। যদি এভিডেন্স ছাড়া মামলা হয়ে থাকে তাহলে তো সেই মামলা চলবেই না। 1, 2 হচ্ছে পিক এন্ড চুজের ব্যাপার। আপনি আমি যদি যেটা বুঝছি আপনার প্রশ্ন থেকে, সেটা হলো যে আওয়ামী মাইন্ডের অফিসারদের ধরা হচ্ছে কিনা, আপনি কি এরকম কিছু বলতে চাইছেন? রাইট, মানে যারা দোষী তাদেরকেই ধরা হইতেছে। যে ধরেন আমি জিয়াউল হাসান সাহেবের উদাহরণ দিলাম কারণ এনটিএমসির পক্ষ থেকে অনেকগুলি সিদ্ধান্ত এরকম নেওয়া সম্ভব হয়েছে যেখানের ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব। ডিজিএফ এর যিনি প্রধান ছিলেন, এনএসআই এর যিনি প্রধান ছিলেন, তাদের বিরুদ্ধে তো প্রথম পর্যায়ে আসলে মামলা হয়েছে। এখন যাদের বিরুদ্ধে মামলা হইল, যারা ব্রিগেডিয়ার জেনারেল এবং তাদের অনেকেই এরকম কিনা যে তারা আসলে খালি অর্ডারটাই নিছেন, নাকি তারা এরকম যে তারা আলাদা রকমের ক্ষতিকর অফিসার ছিলেন, আগের রেজিমের কথা আইনের বাইরে গিয়েও পালন করতে চেয়েছেন, ওরকম? যদি ওইরকমই হইতেন, আমার প্রশ্ন, ডক্টর ইউনূস সরকারের অধীনে তারা আরো 1 বছর চাকরি করলেন কেমনে? না, দেখুন, এখন কারো বিরুদ্ধে এত ভয়ানক অভিযোগ যদি আনা হয় তাহলে তো যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা আনতে হবে। যদি সাক্ষ্য প্রমাণ যথেষ্ট না থাকে তাহলে তো তারা এমনিতেই খালাস পাবেন, তাহলে তো আর এই মামলা চলবার কোনো প্রশ্নই নাই। 2 হচ্ছে, আমরা গণ অভ্যুত্থানে আমরা যেরকম রাজনৈতিক দলগুলোকে দেখেছি, একই সঙ্গে আমরা যদি সাবেক সেনা কর্মকর্তারা সেই সময় তাদের পরিবার সহ পথে না নামতেন, রাস্তায় না নামতেন, এবং বর্তমান সেনা প্রধান যদি অত্যন্ত সফলভাবে গণ অভ্যুত্থানটিকে, মানে আমি বলবো সফল হতে না দিতেন, তাহলে আমি জানি না আরো কতটুকু রক্তপাত হতো। এবং 3 হচ্ছে, আমি তো 1 তারিখ থেকে আসলে আমি মাঠে ছিলাম, পথে ছিলাম, আমি কিন্তু চারপাশ থেকে আওয়াজ শুনেছি, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। খালেদ, এটা আমার নিজের কানে শোনা, এবং এটা কিন্তু অবিশ্রান্ত ভাবে এই স্লোগানটা রাস্তায় রাস্তায় ইয়াং ছেলেরা, স্টুডেন্টরা, মানে অল্প বয়সী যারা মাঠে ছিল তারা কিন্তু অবিশ্রান্ত ভাবে এই স্লোগান দিয়ে গেছে। সেই আপনি বলেন 21-এর ওই শহীদ মিনার থেকে শুরু করে আপনার ওই ধানমন্ডির যে ইয়েতে আমি রাস্তায়, সব জায়গায় আমি কিন্তু এই স্লোগানটা শুনেছি। সুতরাং ওই সময় যদি সেনাবাহিনী ক্ষমতা নিত, ডক্টর ইউনূসের সরকার না হয়ে যদি এটা সেনাবাহিনীর সরকার হতো, আপনি বিশ্বাস করেন মানুষ কিন্তু আপত্তি করতো না। তো সেই জায়গাতেও সেনাবাহিনী যে প্রফেশনালিজম দেখিয়েছে, সেনাবাহিনী যেই আমি বলবো যে মানে ক্ষমতা না নিয়ে তারা যেভাবে ধৈর্য সংযমের পরিচয় দিয়েছে, সেটা কিন্তু খুবই প্রশংসাযোগ্য। আপনি যদি আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি জনাব নুরুল হক নূর, আপনিও একই রকম মনে করেন কিনা, নাকি আপনি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে ফিরিয়ে আনার জন্য? যদিও আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে সবার প্রথম যার মানে সাজা হতে পারে সেটি হচ্ছে যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের। জনাব নূর, আপনি কি মনে করেন? মানে আমার মনে করাটাও আমি বললাম। আমি রুমিন ফারহান আপার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করছি, যে বলছেন ঠিক আছে রাজপথে আবেগে থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতে পারে, যে 2-1 জন বলছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যেমন বঙ্গভবনে 5ই আগস্ট বঙ্গভবনে না, সেনা সদরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং হলো, সেখান থেকে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। সেখানে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের আলাপ আলোচনা কিন্তু পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা
ক্যান্টনমেন্টের ঘোষিত বা ক্যান্টনমেন্টের ম্যানেজমেন্টের কোনো সরকার আমরা সমর্থন করব না। আমরা ছাত্ররাই সরকার গঠনের রূপরেখা দেব, আমরা উপদেষ্টা পরিষদের তালিকা করতে সবার সাথে আলাপ আলোচনা করে। সুতরাং সেনাবাহিনীর সরকার গঠনের সেই পরিবেশটা বা সেই সক্ষমতাটা ছিল না, কারণ সেনাবাহিনী বলেন তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। যারা গত 16 বছরে এই ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল, তারা এই আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে, হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল। আর যারা দেশপ্রেমিক বা সাধারণ এই অফিসার, তারা কিন্তু অভ্যুত্থানের আমার কাছে কিন্তু মনে হয় যে জনাব নুরুল হক নূর, আমি যদিও দূর থেকে ঘটনাটা দেখেছি, কিন্তু আমি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যদি সত্যি সত্যি এইটা হইতো, সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হইতো, তাইলে কিন্তু আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ দেখতে পাইতাম। এটা কিন্তু হয় নাই। একটা 19শে জুলাই থেকে আমি দেখছি সারা বাংলাদেশে এক ধরনের কনসেনসাস হয়েছে, এটা সেনাবাহিনীর মধ্যেও হয়েছে, কিন্তু সাংঘাতিক রকমভাবে। সেনাবাহিনী ভিতরে বলছে যে আমরা কোনো লেথাল উইপন ব্যবহার করবো না, সেই কথাটা কিন্তু বাইরে আসছে বলেই যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, মানে আপনি থেকে শুরু করে যারা একদম সাধারণ ছোট বাচ্চারা, তারাও কিন্তু পুলিশের ধাওয়া খায় সেনাবাহিনী গাড়িতে আশ্রয় নিছে। আপনি খেয়াল করলে দেখবেন এগুলা। কিন্তু না, এখানে ধরো ওই জিয়াউল আহসান কিংবা এই যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরা তো চেয়েছিল এই রেজিমকে প্রোটেক্ট করতে। এরা খুবই কর্নার হয়ে গেছিল, কিন্তু মানে জুলাই 15 পর এরা খুবই কর্নার হয়েছিল। দুই ভাগ না, মানে একটা বড় ভাগ আর একটা ছোট ভাগ। অবশ্যই এখানে আপনার সাথে আমি একমত। এখানে আমি হয়তো ধরেন যে 90% অফিসার সহ সোলজাররা সবাই এই অভ্যুত্থানের পক্ষে প্রো পিপল একটা পজিশন নিয়েছে, বাট অ্যাটলিস্ট 10 to 15% হলেও যারা আপ্রাণ চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে, সরকারকে টিকিয়ে রাখতে। তো আমি এই বিষয়টাকে সেভাবে দেখি। আর এই বিচারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ধরেন আমরা যেটা মনে করি যে অভ্যুত্থানের পরে, সেটা সামনে যারাই সরকার আসুক, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন আর নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে না পারে, ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য হলেও এই ঘটনাগুলোর বিচার হওয়া দরকার। আর অবশ্যই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও তার যে একটা ভূমিকা ছিল সেনা প্রধান হিসেবে, সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। গত 1 বছরে সেনা প্রধানের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ নাই, কিন্তু এই যে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধ, জঘন্য অপরাধে যারা জিয়াউল আহসান কিংবা ডিজিএফআই কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তি যারা আজকে অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে। যারা আপনার এই ধরনের অপকর্মে জড়িত থাকেন নাই, তাদের বিরুদ্ধে তো মামলাও হয় নাই, সেই ধরনের অফিসারদেরকে প্রথমেই যখন তারা কিন্তু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, আপনি দেখেন 5 আগস্টের পরে বেশ কয়েকজন জেনারেল, মানে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কিন্তু কারাগারে গেছেন, চাকরি চলে গেছে। হাওয়েভার এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী আসলে ঠিক ব্যাখ্যা দিতে পারবে। সেনাবাহিনী কারোর সাথে যদি আমার কথা বলার সুযোগ হয় নেতৃস্থানীয়, তাহলে নিশ্চয়ই। আমি যেটা বুঝি খালেদ ভাই, আমি যেটা বুঝি শুরুর দিকে সরকারের যে আপনার পরিস্থিতি, স্বাভাবিকভাবে অভ্যুত্থানের পরে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ সরকারের কাছে আসতে একটু সময় লাগে। শুরুর দিকে চাইলেও সরকার অনেক ধরনের হার্ড ডিসিশন, শক্ত ডিসিশন নিতে পারতো না, বা সেই সময় পরিস্থিতিটা ছিল না। এখন সরকার মনে করেছে যে তারা 1 বছর পার করেছে, বিচারটা তো একটা ন্যূনতম অগ্রগতি তাদের দেখাতে হবে। সুতরাং এই বড় এবং এই বিচার আপনি দেখেছেন ওই যে অভিযোগগুলো দায়েরের সময়, সেখানে কিন্তু জাতিসংঘের আপনার মানবাধিকার দায়িত্ব যারা প্রতিনিধি, তারা কিন্তু আদালতে ছিলেন, এবং এই পুরো বিচারিক প্রক্রিয়া কিন্তু একেবারেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করতেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো পিক অ্যান্ড চুজ কাউকে ওইভাবে মুখোমুখি করা হচ্ছে, বিচারের মুখোমুখি যারা একেবারে অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, এবং আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক সংস্থার এবং প্রতিনিধিদের উপস্থিতিতে। আমার মনে হয় যে এই সরকার সবসময় দুর্বল ছিল। আমার মনে আছে যে আপনি আপনার স্থানীয় নির্বাচনী এলাকায় যেতে সময় বিএনপির কর্মীদের কর্তৃক বাধার সম্মুখীন হয়েছিলেন বলে আপনি সাহায্য চেয়েছিলেন। সেই সময় সরকার সাহায্য করতে পারে নাই, আপনাকে বলছে যে না এটা করা যাবে না, আপনি ঘুরপথে যান, আপনি রাগ করে চলে আসছিলেন। সেই অবস্থা এখনো আছে। সরকার কিন্তু তার এই এক জায়গায় কনসিস্টেন্সি রাখতে পারছে, সে বরাবরই দুর্বল ছিল আসলে। এখন ঠিক এখানে আপনার সাথে একমত যে এখনো তার মধ্যে সেই তার এটা অসাধারণ ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ, এটা আমরা দেখি নাই, যেই কারণে আসলে এই আমাদের আক্ষেপটা অসাধারণ কনসিস্টেন্টলি তারা দুর্বল ছিল। তো কখনো কখনো আওয়ামী লীগের পকেটে না, আওয়ামী লীগের পরে কখনো কখনো বিএনপির পকেটে, কখনো জামায়াতের পকেটে, এখন বোধহয় কিছুটা কখনো এনসিপির জোব্বায়, এখন বোধহয় বিএনপির পক্ষেই আছে। সেই তো আমরা বিএনপির নেত্রীকে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। ব্যারিস্টার রুবিন ফারহানা, আমরা 30 সেকেন্ড শুনতে পারবো।
না, আমাদের আজকে যে আলোচনা তাতে দেখুন কি অসাধারণ ভাবে আমরা তিনজন একমত হয়েছি যে জি। এই সরকারটি ভীষণ রকম দুর্বল, ভীষণ রকম অকার্যকর, ভীষণ রকম ব্যর্থ। কারণ এটা এই সরকারের ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নাই, দুর্ভাগ্যজনক ভাবে আমরা যে একটা বিরাট স্বপ্ন নিয়ে আসলে যাত্রাটা শুরু করেছিলাম, এবং একটা দীর্ঘ লড়াই, তো 15 বছর একটা লম্বা সময়। এই 15 বছরের লড়াই এবং গত মানে 24শে অগস্ট, জুলাই অগস্টের 36 দিনের বিভৎসতা, তারপরে যখন এই সরকারটি আসলে কোন জায়গাতে, আপনি আমাকে একটা শেষ জায়গা দেখান খালেদ জি ভাই যে জি এই সরকার সফল, যদি একটা জায়গাও থাকতো আমাদের কিছুটা হয়তো সান্ত্বনা হতো। কিন্তু আমরা আনফরচুনেটলি আমরা তিনজনই একমত হলাম এবং না, দর্শকও আমার দুর্বল ধারণা একমত দুর্বল যে তারা তবে ব্যর্থ। না, দুর্বল তবে পুরোপুরি কিছু জায়গায় ওই কি সফল হয় নাই কিনা সেটা আমরা নিশ্চয়ই আসলে খুঁজে দেখবো, যে যেই পরিস্থিতিতে একটা জায়গা দেখেন খালেদ ভাই, যেই আমার শেষ পরিস্থিতিতে করার সময় শোনেন একটা শোনেন জায়গা। যেই পরিস্থিতিতে একটা জায়গা বলি আমি, যেই পরিস্থিতিতে এই সরকার ক্ষমতা নিয়েছিল আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখ থেকে, যদি আমি তার রিপোর্ট কার্ড লিখি যে বাংলাদেশ কিন্তু এমন একটা দেশ, কারণ আমরা বিভিন্ন সরকারকে সরকার পরিবর্তনের পরে ক্ষমতায় নিলে যে ভয়ঙ্কর নৈরাজ্য, হত্যা, খুন জায়গা দেখি, তার তুলনায় অনেক কম হয়েছে, তারা সেটি ভালো সামাল দিয়েছে। খালেদ ভাই, হ্যাঁ। বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ কোনো সরকার ছিল না, তখনও ল এন্ড অর্ডার আমাদের বাচ্চারা রাস্তায় থেকে যেভাবে কন্ট্রোল করেছে সেটা এই সরকারের সময় 14 মাসের তুলনায় না না না, 3 দিন দিয়ে, প্রথম কথা 3 দিন দিয়ে এটা বোঝা যায় না, প্রথম কথা 3 দিন দিয়ে বোঝা যায় না। 5 তারিখে জি 5 তারিখ হচ্ছে সবচেয়ে বড় যেই দল ভিকটিম হয়েছে বিএনপি গত 15 বছর, তারা কিন্তু সেভাবে প্রতিহিংসা পরায়ণ হয় নাই, তারা কিন্তু সেভাবে রক্তপাত ঘটায় নাই। হবে বিএনপি ক্ষমতা আসলে, বিএনপি ক্ষমতা আসলে হবে, বেরসা ফারানা, বিএনপি ক্ষমতা আসলে হবে। আমরা এই ভয় পাইতেছি যে দাঁড়া, কারণ আমাদের মানে আমাদের তো 2001 মনে আছে, 91 খুব ভুলে গেলেও কিন্তু এক তো মনে আছে। আমি যদি তর্কের খাতিরে আপনার কথা মেনেও নেই, আমি এটুকু বলবো যে আমরা ইতিহাস থেকে শিখেছি। আমি তর্কের খাতিরে যদি মেনে, ইতিহাস থেকে কেউ শিখে কিনা সেটা নূর সবচেয়ে ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় সেই 2016 সাল থেকে আমাকে বলতে লিখতে যে নূরকে কারা পিটায়, কারা মারে এই সমস্যাটা এখন আমি সমাধান করতে পারলাম না। সর্বশেষ বিএনপির কাছ থেকে একটা বড় আমি জানি না মানে নূরের কপালে আর কি আছে, আমি পরে দেখি নূর কি একটা দুইটা কথা বলবেন যে মানে আর কতবার আমার লিখতে হবে যে মানে কারা আপনাকে। আমি এটুকু বলতে চাই যে দেখেন, আমরা এটা সবাই জানেন যে স্রোতের বিপরীতে আওয়ামী লীগের সময় আমরা যে সংগ্রামটা করেছিলাম, ব্যক্তি হিসেবে, দল হিসেবে আমরা চাইলে অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, আমরা স্রোতের বিপরীতে হেঁটেছি। এই সরকারের সময় আমরা কোনো সুযোগ সুবিধা নেই, কারণ হচ্ছে কাউকে না কাউকে তো কথা বলতে হবে। সো আগামীতেও যারা সরকার গঠন করুক সেখানে আমাদের ভয়েসটা থাকবে। কিন্তু আমাদের দর্শকরা কিন্তু মনে করেন, আমাদের দর্শকরা কিন্তু মনে করেন যে আপনারা সুবিধা নিছেন কিনা সেটা আমরা ঠিক জানি না, গোপনে আপনি, কারণ আপনি যেহেতু এক এক সময় এক একটা জায়গায় আপনার একটা শক্ত অবস্থান দেখা যায়, তো কেউ আবার এটা মনে করেন যে আপনি আবার না, এটাও তো অনেকের কাছে মনে হতে পারে, বাট আমাদের পজিশনটা অলওয়েজ প্রো পিপল ছিল, ন্যায়ের পক্ষে ছিল, এবং এই জন্য আমরা বলছি আমাদের লাইফ ডেডিকেটেড টু কান্ট্রি। সো সামনেও যে কোনো পরিস্থিতি আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হতে পারি, মামলার শিকার হতে পারি, বাট আমাদের এই সংগ্রামটা, আমরা যে ধরনের একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র চাই সেই রাষ্ট্র না পাওয়া পর্যন্ত, যেখানে প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের, তাদের চলাফেরার, বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে, রাষ্ট্র নাগরিকদের কাছে অনেক ধন্যবাদ, রাজনীতিবিদরা জবাবদিহি করবে, সে ধরনের রাষ্ট্র না পাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রামটা চলবে। তার জন্য আমাদের আরো মার খেতে হলে আমরা খাবো। ঠিক আছে জনাব নূর, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা আজকে অনেকক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন, কিছুটা কারিগরি ত্রুটিও ছিল সেই সময়ের জন্য, আমাদের অনুষ্ঠানটা নানাভাবে ব্যাহত হয়েছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আমি একটু বলতে পারি যে মানে অনেকগুলি বিষয় নিয়ে আপনারা খোলামেলা কথা বলেছেন, যেগুলো আমাদের দর্শকদের জন্য, আমার জন্য আসলে অনেক বেশি আলো দেখানোর মতো হয়েছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, জনাব নুরুল হক নূর। আমরা পরে